মা, আমার মনে হচ্ছে আমাদের একবার মায়াপুরীকে ডাকা উচিত। সে হয়তোবা আমার বাবার খবর দিতে পারে। আমি জানি দবির মিয়াকে একটা হার দিয়েছিলাম, তাহলে কি দবির মিয়া ফিরে এসেছে আর সে আমাকে ডাকছে? যাই, তাহলে আমি পৃথিবী থেকে একবার ঘুরে আসি। হয়েছে, তাকে বিয়ে দেওয়া দরকার। তাকে বিয়ে দিয়ে দিন, হয়তো বিয়ের পর তার স্বভাবটা ঠিক হয়ে যাবে। আর নয়তো এভাবে চলতে রাজকন্যা তার দাসীদের সাথে বাগানে ঘুরছিল। হঠাৎ সে দেখতে পেল বাগানে অনেক সুন্দর কিছু ফল হয়েছে। দাসী, ফলটা অনেক সুন্দর পেকেছে। আমি চাই তুমি এই ফলটা এক্ষুনি পেড়ে আমার হাতে দাও। রাজকন্যা, আমি এক্ষুনি আপনার জন্য এই ফলটা পাড়ার ব্যবস্থা করছি। দাসী অনেক চেষ্টা করেও সেই ফলটার নাগাল পেল না, কারণ ফলটার গাছ অনেক উঁচু ছিল। আর এদিকে রাজকন্যা অনেকক্ষণ অপেক্ষা করার পর বেশ বিরক্ত হয়ে যায়। একটা কাজও ঠিকমতো করতে পারো না, তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? একটা ফল পাড়তে এতক্ষণ লাগে? রাজকন্যা, এই গাছটার উচ্চতা আমার নাগালের বাইরে আর ফলগুলো অনেক উঁচুতে, এই জন্য একটু সময় লাগছে। আমাকে ক্ষমা করবেন। এই কথা শুনে রাজকন্যা অনেক রাগারাগি শুরু করে দেয়। এত বড় দুঃসাহস তোমার! তুমি আমাকে জ্ঞান দিবে গাছ উঁচু না নিচু? মাস শেষে রাজকোষ থেকে বেতন নেওয়ার সময় এসব অজুহাত কোথায় থাকে তোমার? রাজকন্যার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে রাজা এবং রানী চলে আসেন। কি হয়েছে মা? তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি কেন করছো? পিতা, আজকের মধ্যে এই ছোট লোক দাসীকে বিদায় করবে। একে আমি আর রাজপ্রাসাদে দেখতে চাই না। আচ্ছা মা, তুমি একটু শান্ত হও। আমি দাসীর সাথে কথা বলে দেখছি। তুমি তোমার কক্ষে চলে যাও, আমি এই ফল তোমার ঘরে পাঠিয়ে দেব। এরপর রাজকন্যা রেগে মেগে তার ঘরের দিকে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের বদমেজাজি স্বভাব দিন দিন বেড়েই চলেছে। দাসী, তোমরা চলে যাও আর আমাদের রাজবৈদ্যকে বাগানে পাঠিয়ে দাও। এরপর দাসীরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজন তার বাবার খোঁজে বের হতে চায়। সে তার মাকে বলে, মা, আমি দুদিনের মধ্যে আমার বাবার খোঁজ করব। তোমাকে টাকা জমিয়ে তোমার হাতে দিয়ে যাব। তোমার কোনো কষ্ট হবে না মা। আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা। সুজন, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তোমার বাবাকে কোথায় খুঁজতে যাবে? তোমার বাবার তো এখনো কোনো চিহ্ন পাওয়া যায়নি। যদি তাকে খুঁজে পাওয়া যেত, তাহলে আমি আমার জাদু শক্তি দিয়ে অনেক আগেই তাকে খুঁজে বের করতাম। বাবারে, তোর বাপে তো অনেক দিন যাবৎ আমাদের কাছে নাই। এখন তুইও যদি এভাবে আমাকে রেখে চলে যাস, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? কিন্তু মা, বাবা তো জীবিত আছে। এটা জানার পরও কি আমরা তাকে উদ্ধার করব না? তুমি একটু শান্ত হও সুজন, আমি তোমার আবেগের মর্যাদা করছি। কিন্তু এভাবে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দবির মিয়া আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল। আমিও তাকে হারিয়েছি। তোমার যতটা ইচ্ছা করছে, আমার ঠিক ততটাই তাকে দেখতে ইচ্ছা করছে। সে আমার অনেক উপকার করেছিল, কিন্তু পরবর্তীতে আমি তার কোনো উপকার করতে পারিনি। আমি ভেবেছিলাম সে হয়তো এই হার নিয়ে আমাকে কখনো ডাকবে আর আমি তার কোনো উপকারে আসতে পারবো। কিন্তু তোমার বাবা এতটাই আত্মমর্যাদাশীল লোক ছিলেন, সে কখনোই উপকারের বদলে আমার কাছ থেকে সাহায্যের আশা করেনি। মায়াপুরী এবং সুজনের মায়ের কথা শুনে সুজন একটু শান্ত হয়ে বসে। মা, তাহলে আপনারাই বলেন, এখন আমি কি করতে পারি? তুমি এখন এখানেই থাকো।
আর তোমার মায়ের দেখাশোনা করো। আমি পরিলোকে গিয়ে আমার গুরুর সাহায্য নিব তোমার বাবাকে খোঁজার জন্য। আর আমি তার কোনো সন্ধান পেলে আবার পৃথিবীতে ফিরে আসব। আর এছাড়া তোমাদের যদি কোনো কিছু দরকার হয়, এই জাদুর হাতটা নিয়ে আমাকে ডাকলেই আমি চলে আসব। এখন আমি চললাম। আর এদিকে কালো অন্ধকার সেই রাজপ্রাসাদে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে দবির মিয়া। আর তার পাশে একজন সমানে মন্ত্র জপ করে যাচ্ছিল। গুরুদেব, আপনি এই লোকটার উপর কি মন্ত্র জপ করছেন? আর এই মন্ত্রের কি বিশেষত্ব? এ কোনো সাধারণ মন্ত্র নয়, এ হচ্ছে মহাবশীকরণ মন্ত্র। অনেক সাধনার পর আমি এই মন্ত্র শক্তি পেয়েছি। আর এই মন্ত্র এমন কারো উপর প্রতিষ্ঠিত করতে হবে যার মনে বিন্দু মাত্র লোভ নেই, যার কোনো সাংসারিক স্মৃতি নেই। আর অবশেষে সেই মানুষটাকে আমি পেয়েছি। আর এখন আমার মহা শক্তিশালী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। শুধু রূপনগর রাজ্য নয়, এবার পুরো পৃথিবী আমার রাজত্ব হবে। আর অন্যদিকে রাজপুত রাজা রানীর সাথে দেখা করতে আসে। রাজার চিন্তিত মুখ দেখে রাজপুত মহারাজকে জিজ্ঞেস করে, মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, তোমাকে সেটা বলার জন্য ডেকেছি। আর তুমি বলেছিলে আমি যেন রাজকন্যাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তুমি কি অন্যান্য রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি ইতিমধ্যে কয়েকটা রাজ্যে খবর পাঠিয়েছি। কালকে থেকে অন্যান্য রাজ্যের রাজপুত্ররা রাজকন্যার সাথে দেখা করতে আসবেন। আপনি রাজকন্যাকে এই সম্পর্কে জানিয়ে দিন। রানী, সব তো শুনলে রাজপুতের কথা। আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি রাজকন্যাকে কোনো সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে। ঠিক আছে রাজা মশাই, আমি রাজকন্যাকে এ বিষয়ে জানিয়ে দিচ্ছি, যেন সে রাজকুমারদের সাথে দেখা করার জন্য তৈরি থাকে। এরপর রানী রাজকন্যার সাথে দেখা করতে চলে যায়। মা, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? তোমাকে কাঁদতে দেখলে আমার অনেক কষ্ট হয়। বাবারে, এতদিন পর মানুষটারে দেখলাম, মনটা জানি কেমন কেমন করছে। তুমি চিন্তা করো না মা, বাবা ঠিক ফিরে আসবে। আর আমি বাবাকে খুঁজে বের করবই। আর আমরা আগের মতো হাসি খুশি ভাবে থাকবো। আর এদিকে রানী রাজকন্যার ঘরে গিয়ে বলেন, আমার লক্ষ্মী মা কি করছে? তার রাগ কম হয়েছে কি? হ্যাঁ মা, সিপাহী এসে ফলগুলো দিয়ে গেল, খুব মিষ্টি খেতে। আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। তোমার বাবা আমাকে পাঠিয়েছেন। দেখো মা, যদি আর একবার ওই দাসীকে সুযোগ দেবার কথা বলো আর চাকরি থেকে বের করে না দেওয়ার কথা বলো, তাহলে আমি তোমাদের কোনো কথা শুনবো না। এটাই আমার শেষ কথা। উফ, রাগ যেন নাকে টকাতে থাকে। না মা, আমি ওই দাসীর কথা বলতে আসিনি। আমি এসেছি অন্য কোনো কথা বলতে। তাহলে ঠিক আছে, বলো কি বলবে। তোমার বাবা আর আমি চাইছিলাম তুমি কাল থেকে রাজকুমারদের সাথে দেখা করো। তারা তোমাকে বিয়ে করার জন্য আসবে। যাকে তোমার পছন্দ হবে তার সাথেই তোমার বিয়ে হবে। আচ্ছা, এই কথা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবার থেকে দ্বিগুণ বড় রাজ্য তার থাকতে হবে আর আমার সব কথা তার শুনতে হবে। এমন রাজপুত্র পেলে আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই মা। ঠিক আছে, তোমার বাবাকে এই খবর আমি জানিয়ে আসছি। তিনি অধীর আগ্রহে এই খবর জানার জন্য বসে আছেন। রানী খুশি মনে রাজাকে রাজকন্যার সম্মতির কথা জানাতে চলে যান। কাল থেকে সুন্দর সুদর্শন রাজকুমারেরা আসবে রাজকন্যাকে দেখতে। তো বন্ধুরা, রাজকন্যার কি কোনো রাজকুমারকে পছন্দ হবে?
আর কেই বা এই তান্ত্রিক যার কাছে দবির মিয়া বন্দি? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের আগামী পর্ব। রাজা রানী সকাল থেকে আয়োজনে ব্যস্ত হয়ে গেলেন। রাজা তার সিপাহীদের ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন যেন খুব সহজে অতিথিদের তাদের রাজ্যে নিয়ে আসতে পারে। রানী, তুমি কি রান্নার দিকটা দেখেছো একবার? বাবুর্চিরা কি ঠিক মতো রান্না বান্না করছে? আপনি এত চিন্তা করবেন না, সকল রান্না বান্না ঠিক আছে। আমি নিজে দাঁড়িয়ে তদারকি করেছি। আপনি অতিথিদের নিয়ে আসার ব্যবস্থা করুন। বাঁচা গেল। এখন তুমি আমার মেয়ে কনকলতাকে একবার দেখে আসো, সে কি করছে, ও কেমন ভাবে সেজেছে। ওকে দেখার জন্য মনটা কেমন করছে। ঠিক আছে, আমি এক্ষুনি রাজকন্যার কক্ষে যাচ্ছি। যদি সে তৈরি হয়ে যায় আমি আপনার কাছে পাঠিয়ে দিব। এই বলে রানী রাজকুমারীর কক্ষের দিকে চলল। আর এদিকে রাজকন্যা খুব সুন্দর হয়ে তৈরি হচ্ছিল। রাজকন্যা একটা সুন্দর দামি লেহেঙ্গা পরেছিল আর সে তার দাসীদেরকে বলছিল কিভাবে তাকে তৈরি করতে হবে। আজকে আমার অনেক বড় দিন, তাই আমি চিন্তা করে রেখেছি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো, বুঝেছো? আরে আরে, আমার লক্ষ্মী রাজকন্যা, তোমাকে দেখতে তো একদম পরীর মতো লাগছে। তোমাকে আর সাজগোজ করার প্রয়োজন নেই, একদম সুন্দর লাগছে সব। তুমি একটু তোমার বাবার কাছে গিয়ে বসো, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে মা, আমি এই কাজটা শেষ করে নিই, তারপর বাবার কাছে যাচ্ছি। আর অন্যদিকে রাজবধূ রাজপ্রাসাদের বাইরে যায় অন্য রাজ্যের রাজকুমারকে স্বাগত জানাতে। রাজকুমারের নাম ছিল অধীর। রাজবধূ দেখতে পায় পাশের রাজ্যের রাজকুমার অধীর ইতিমধ্যে চলে এসেছেন। রাজকুমার, আপনাকে স্বাগত আমাদের রাজ্যে। আরে, আপনি এই রাজ্যের রাজবন্ধু তাই না? আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আমি এই রাজ্যের কথা অনেক শুনেছি। রাজকন্যার সাথে দেখা করার জন্য আমি মরিয়া হয়ে আছি। আপনি আমার কথা শুনেছেন, এটা আমার সৌভাগ্য। আসুন, আপনাকে আপ্যায়ন করার সুযোগ করে দিন। এরপর রাজবধূ রাজকুমারকে নিয়ে রাজমহলে প্রবেশ করে। অন্যদিকে সেই কালো প্রাসাদে দবির মিয়ার জ্ঞান ফেরে। দবির মিয়ার কোনো কিছুই মনে নেই। এই অন্ধকার জায়গায় আমি কি করে এলাম, কেন বা এলাম, কিছুই তো বুঝতে পারছি না। উঠেছ তুমি? জলদি এসো, তান্ত্রিকের জন্য খাবার রান্না করতে হবে। তান্ত্রিক আজ আসনে বসেছেন, ওনার আসন শেষ হওয়ার আগে আগে ওনার জন্য খাবার তৈরি করে দাও। দবির মিয়াকে দিয়ে তান্ত্রিক এবং তাদের শিষ্যরা তাদের সকল প্রয়োজনীয় কাজ করাতো এবং তাকে তৈরি করছিল তাদের মূল যজ্ঞের জন্য। তারা আসলে দবির মিয়াকে শয়তানের কাছে উৎসর্গ করবে তান্ত্রিকের শক্তি বাড়ানোর জন্য, কিন্তু এসব দবির মিয়া কিছুই জানে না। সে চুপচাপ তান্ত্রিকের দেয়া সব কাজ করতে থাকে আর মনে মনে চিন্তা করে, আমি কেনই বা এখানে তান্ত্রিকের জন্য খাবার বানাচ্ছি? আমার কেন জানি মনে হয় কোথাও আমার আপন কেউ আছে, কেউ আমাকে ডাকছে, আমাকে খুঁজছে। আমি কিছুতেই কিছু মনে করতে পারছি না। হায় রে পোড়া কপাল আমার! যাই হোক, এখন খাবারগুলো নিয়ে তান্ত্রিকের সামনে রেখে আসি। অন্যদিকে সুজন প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যায়। সুজন যেখানে কাঠ কাটছিল সেখানকার মালিক এসে সুজনকে বলে, সুজন, তোমার কাজ অনেক ভালো। তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি এই ছোট্ট গ্রামে কাজ না করে তুমি শহরের দিকে চলে যাও। আমি শুনেছি
রাজ্যের শহরে বেশি টাকা ইনকাম করা যায়। তুমি রাজ্যের শহরে যাও, তুমি যে কাজ জানো এই কাজ দিয়ে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। আপনি ঠিকই বলেছেন, এই কয়েকটা টাকা উপার্জনে আমার আর আমার মার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আমিও ভাবছিলাম আমি শহরের দিকে যাব, কিন্তু মাকে কোথায় রেখে যাব? একা রেখে যেতে অনেক ভয় হয়। একা রেখে যাওয়ার কি দরকার? তুমি সেখানে গিয়ে একটা চাকরির খোঁজ করো, তারপর তোমার মাকে সেখানে নিয়ে যাও। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলে আপনাকে এ বিষয়ে জানাবো। এরপর কাজ শেষ করে সুজন বাড়িতে ফিরে আসে। এরপর সুজন তার মালিকের বলা সব কথা তার মাকে বলে দেয়। এসব শুনে তার মা বলে, এটা তো বাবা অনেক ভালো কথা। তুই এমনিতে অনেক কাজ করিস, সেই তুলনায় আমরা টাকা পয়সা কিছুই জমাতে পারছি না। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি প্রথম মাসের বেতন পেয়ে তোমাকে শহরে নিয়ে যাব। ওই চিন্তা তোর করা লাগবে না বাবা। তুই কি আর সব সময় গ্রামের মধ্যেই থাকবি? তোর ভবিষ্যৎ আছে না। তুই শহরে গিয়ে কাজ কর, আমি এখানে ভালোই থাকবো। বাবাকে খুঁজে পেলে আমরা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না মা। আমি 1 মাসের মধ্যে তোমাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজকুমার অধীর রাজার সাথে খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সকলের খাওয়া দাওয়া শেষ হলে রাজা রাজকুমারকে বলে, রাজকুমার, আমি চাই তুমি একটু বাগান থেকে ঘুরে আসো আর রাজকুমারীর সাথে একটু কথাবার্তা বলো, তারপর না হয় আমরা বাকি কথা বলবো। এ তো খুব ভালো কথা। আমি আসার পর থেকে তো রাজকুমারীর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি। তাহলে রাজকুমারীকে বাগানে পাঠিয়ে দিন, আমি বাগানে চলে যাচ্ছি। এরপর রাজকুমার অধীর রাজকন্যা কনকলতার জন্য বাগানে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর রাজকুমারী কনকলতা সেখানে চলে আসেন। এরপর রাজকুমার সুন্দর করে তাকে সংবর্ধনা জানায়। তারা দুজন কিছুক্ষণ কথা বলতে থাকে। এভাবে তারা কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিল। আর তারা বাগান ঘুরে দেখছিল। এরপর হঠাৎ রাজকুমারী অনন্যা কাদার মধ্যে পা দিয়ে দেয়। এটা দেখে রাজকুমারী তো ভীষণ রেগে যায়। এরপর রাজকুমারী অনন্যা চিৎকার করে দাসীদের ডাকতে থাকে, কি কোথায় আছো? জলদি এদিকে এসো। আমার এত সুন্দর জামা আর জুতো কাদায় পড়ে নষ্ট হয়ে গেছে। তোমরা কি কেউ বাগানটা দেখে রাখোনি? বাগানে কাদা এলো কোথা থেকে? যত সব চোরের দল, কাজের বেলা কোনো কাজ করবে না, শুধু মাসের বেতনটা নেবে। তোমাদের একটাকেও আমি কাজে রাখবো না। রাজকুমারীকে এভাবেই চিৎকার করতে দেখে রাজকুমার অধীর অনেক অবাক হয়ে যায়। রাজকুমার তখন মনে মনে চিন্তা করে, রাজকুমারী কনকলতা দেখতে সুন্দর হলে কি হবে, তার ব্যবহার চরিত্র একদমই ভালো না। দাসীদের সাথে কেউ এরকম ব্যবহার করে? এই রাজকুমারীকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। এরপর রাজকুমার সেখান থেকে চলে আসে। এবং সে রাতের বৈঠকে রাজবধূকে বলে দেয় যে সে রাজকুমারীকে বিয়ে করতে পারবে না। এই বলেই তারা রাতের মধ্যে রাজ্য ছেড়ে তাদের রাজ্যে চলে যায়। এই কথা শুনে রাজা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো বন্ধুরা, রাজা কি পারবে তার মেয়ে কনকলতার জন্য একটা সুযোগ্য পাত্র খুঁজে পেতে?
জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরের পর্ব। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাজবৈদ্য, রাজকুমার এলেন, দেখা সাক্ষাৎ করলেন, কিন্তু এইভাবে কিছু না বলে কি করে চলে যেতে পারেন তিনি? রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমি চিঠি দিয়ে কারণ জেনে নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আর আমার মেয়েকে এ বিষয়ে কিছু বলার দরকার নাই। আমি ওকে বলে দিব পাত্রকে আমার পছন্দ হয়নি। তুমি আমার রাজকন্যার জন্য এর থেকে আরো ভালো রাজকুমার খুঁজে বের করো, আরো সুন্দর, আরো সুদর্শন। ঠিক আছে রাজামশাই, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। এই বলে রাজবৈদ্য সেখান থেকে চলে যায়। কিন্তু রাজামশাই অনেক চিন্তিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর রানী রাজামশাইয়ের কাছে গেলে রাজামশাই রানীকে সব ঘটনা খুলে বলেন। রানী, আমি চাই তুমি গিয়ে রাজকন্যাকে এসব বিষয়ে কিছুই বলবে না, আর বলবে রাজকুমারকে আমাদের পছন্দ হয়নি, তার জন্য আমরা অন্য কোনো রাজকুমারকে খুঁজছি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার রাজকন্যার সাথে কথা বলা উচিত। রাজকন্যা দিন দিন খুব উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে, আর আমার মনে হয় রাজকন্যার এই উগ্র স্বভাবের জন্য হয়তো রাজকুমার সম্পর্ক ভেঙে দিতে চাচ্ছেন। এরপর রানী রাজকন্যার কক্ষে চলে যান। রাজকন্যা তখনও খুব রাগী মেজাজে ছিল। রানীকে দেখে একটু চুপচাপ হয়ে বসে। রাজকন্যা, আমি তোমাকে এক বিশেষ খবর দিতে এসেছি। যে রাজকুমার তোমাকে দেখতে এখানে এসেছিলেন তাকে তোমার বাবার পছন্দ হয়নি, সেজন্য সে চলে গেছে। সে আর এখানে আসবে না, আর তোমাদের সম্পর্কটা এখানেই শেষ। তোমার জন্য অন্য কোনো রাজকুমার দেখা হবে। হ্যাঁ, ওই রাজকুমারকে আমারও পছন্দ হয়নি। আমি নিজে ওই রাজকুমারকে বিয়ে করার জন্য রাজি হতাম না। তোমরা ভালোই করেছো। এরপর রানী সেখান থেকে চলে যায়। সকালে সুজন ঘুম থেকে উঠে সে তার কাজের জায়গায় চলে যায় এবং তার মালিককে বলে, আমার শহরে যাওয়া নিয়ে আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। মায়ের কোনো আপত্তি নেই, খুব তাড়াতাড়ি আমি শহরে যেতে চাই। সেটা তো খুব ভালো কথা। আমি তোমাকে একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে গেলে তোমাকে কাজের ব্যবস্থা করে দেবে। সে রাজমহলে সিপাহীর কাজ করে, হয়তো তোমাকে রাজমহলেরই কোনো কাজ দিতে পারে। সেটা তো খুব ভালো খবর। আপনি আমার জন্য যা করলেন এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে না না, তুমি ছেলে ভালো, তুমি আমার জন্য অনেক কাজ করেছো, এটা তো আমার দায়িত্ব ছিল। কিছুদিনের মধ্যে সুজন তার মাকে রেখে শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই কালো প্রাসাদে তান্ত্রিক তার শিষ্যের সাথে কথা বলছে। শিষ্য, আর মাত্র কিছুদিন, তারপর সেই মহা পূর্ণিমা চলে আসবে। সেই মহা পূর্ণিমাতে আমি দবির মিয়াকে বধ করব, আর শয়তানের কাছে তাকে উপহার হিসেবে তুলে দিতে পারবো। এ তো খুব ভালো কথা তান্ত্রিক মশাই,
আমি সেই পথ দেখার জন্য অনেক দিন অপেক্ষায় রয়েছি, আর আপনি হয়ে যাবেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এত অস্থির হয়ে ওঠো না বৎস, অপেক্ষা করো। অপেক্ষার ফল সুমধুর হয়। আর দবির মিয়াকে আমি যেভাবে বলেছিলাম ওভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করো। ওকে এখন থেকে প্রতিদিন ভোর সকালে উঠিয়ে পাহাড় বাইতে দেবে। ও যেন সুস্থ সবল এবং শারীরিকভাবে শক্তিশালী থাকে, নয়তো শয়তান খুশি হবে না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তান্ত্রিক। আপনার হুকুম আমার জন্য আদেশ। এখন আমি চলি, আর তবিন মিয়াকে পাহাড়ে চড়াতে হবে। ঠিক আছে বৎস, যাও। এরপর সেই শিষ্য দবির মিয়ার ঘরে চলে যায়। দবির মিয়া একটা ছোট্ট বন্দি ঘরে কোনো রকমের জীবনযাপন করে। এরপর শিষ্য দবির মিয়াকে জোরে জোরে ডেকে ডেকে ঘুম থেকে জাগায়। কিছু বুঝে ওঠার আগে শীর্ষ দবির মিয়াকে বলে, তাড়াতাড়ি ওঠো, এখন আমার সাথে তোমাকে পাহাড়ে যেতে হবে। পাহাড়ে উঠতে হবে আর নামতে হবে। এরকম ভাবে শুয়ে বসে থাকলে তো আর চলবে না। দবির মিয়া কোনো কথা না বলে তান্ত্রিকের সেই শীর্ষের সাথে পাহাড় বেয়ে উঠতে থাকে। এই বৃদ্ধ বয়সে দবির মিয়ার খুব কষ্ট হয় পাহাড় বেয়ে উঠতে, কিন্তু সে মানা করতে পারে না। আর বারণ করলে তার গায়ে চাবুকের বাড়ি পড়ে। এভাবে সে খুব কষ্ট করে পাহাড়ের গা বেয়ে ওঠে আর নিচে নামে। এভাবেই সে তার শারীরিক গঠন ঠিক এবং মজবুত রাখে। আর অন্যদিকে রাজপ্রাসাদে সেই রাজবৈদ্যের হাতে রাজকুমারের পত্র আসে। রাজবৈদ্য সেই চিঠি পড়ে সব কিছু রাজাকে বলতে চায়। আমার কাছে সেই রাজকুমারের চিঠি চলে এসেছে মহারাজ। উনি চিঠিতে যা বলেছেন আমি কি আপনাকে সরাসরি সে কথাই বলবো? হ্যাঁ, কোনো কিছু না লুকিয়ে তুমি আমাকে সরাসরি সব কথা বলো। আমি জানতে চাই সে কেন আমার মেয়েকে অপছন্দ করলো। রাজা মশাই, রাজকুমার এই চিঠিতে লিখেছেন রাজকন্যা দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ব্যবহার অতি কুৎসিত। দাসীদের সাথে এমন ব্যবহার করলো যে সেটা আমি কখনো কোনো রাজবংশের মেয়েকে করতে দেখিনি। তাই আমি তাকে বিয়ে করার জন্য সম্মতি দিতে পারলাম না। আর এটাই একমাত্র কারণ, তাছাড়া কোনো কারণ ছিল না রাজকন্যাকে অপছন্দ করার। রাজবৈদ্য, রানী কি তাহলে ঠিকই বলেছিল? আমার মেয়ের এই বদমেজাজের জন্য রাজকুমার তাকে পছন্দ করছে না। এখন আমি কি করি বলো তো? মহারাজ, আমার মনে হয় আর রাজকুমারের এই বদমেজাজের জন্য সেই সাধু বাবার অভিশাপ রয়েছে। তুমি কি বলতে চাইছো? আমাকে একটু বিস্তারিত বলো। রাজামশাই, আপনার কি মনে আছে অনেক বছর আগে আপনার আর রানিমার যখন সন্তান হচ্ছিল না, তখন আমরা এক দরবেশ বাবার কাছে গিয়েছিলাম। সেই দরবেশ বাবা আপনাদের দোয়া দিলেন, আর আপনাদের একটা কন্যা সন্তান হলো। আর আপনি আর আমি যখন সুখবর দেওয়ার জন্য সেই দরবেশ বাবার কাছে গিয়েছিলাম, আমরা ভুলে তার ধ্যান ভঙ্গ করে দিয়েছিলাম। আর সেজন্য তিনি অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন রাজকন্যাই হবে আমাদের রাজ্যের সকল অসুখের মূল। হ্যাঁ, আমার তো সবকিছু মনে পড়ে গেছে। এত বছরে দৌড়াদৌড়িতে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। রাজপুত্র, এখন তুমি বলো, এখন আমাদের কি করা উচিত হবে? আমি মনে করি অন্য কোনো রাজকুমারকে রাজকন্যার জন্য খুঁজে বের করার আগে আমরা সেই দরবেশ বাবার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি, আর রাজকন্যাকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তাহলে হয়তো রাজকন্যার সেই বদমেজাজ স্বভাবটা আর থাকবে না। রাজামশাই সাধু বাবার নাম শুনে একটু বিচলিত হন, আর রাজবৈদ্যের কথা শুনে সব কিছু তার মনে পড়ে যায়। রাজামশাই রাজবৈদ্যের কথার সাথে একমত হয়, আর তারা দুজন মিলে সেই সাধু বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এবং তার কাছে ক্ষমা চেয়ে তার মেয়ের এই অভিশাপ কাটানোর ব্যবস্থা করবে। আর অন্যদিকে সুজনও তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজ্যের শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো দেখা যাক বন্ধুরা, এরপর আমাদের কনকলতা গল্পের কী মোড় নেয়। দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। এভাবেই সুজন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নগরের উদ্দেশ্যে রওনা হলো। সুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলের কাছাকাছি চলে আসে। এই জঙ্গলের মধ্যে দিয়ে তাকে নগরে যেতে হবে। সুজনের কাছে যে পয়সা করেছিল সবকিছু তার মায়ের হাতে দিয়ে এসেছে। এজন্য সে কোনো কড়ি ছাড়া কোনো গরুর গাড়িতেও যেতে পারবে না। তাই সে জঙ্গলের রাস্তায় বেছে নেয়। আর কিছুক্ষণ হাঁটলেই নগরে ঢুকতে পারবো, তখন একটু বিশ্রাম করে নিব। আর এখানে কোথাও বিশ্রাম করার দরকার নেই। আর এই জঙ্গলের রাস্তাটা মনে হচ্ছে কোনো ছোটখাটো রাস্তা হবে। আর এই জঙ্গল তো আমার চেনা জানা, এটা আমার কাছে তেমন বিষয় না। এই ভেবে সুজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বড়ই ক্লান্ত হয়ে যায়। সে একটা গাছের নিচে বসে বিশ্রাম করার চিন্তা করে। হঠাৎ সে দেখতে পায় পাশেই একটা গাছের নিচে বসে দরবেশ বাবা ধ্যান করছেন। এটা দেখে সুজন খুব খুশি হয়, কারণ সুজন কখনো নিজ চোখে দরবেশ বাবাকে দেখেনি। এজন্য সুজন দরবেশ বাবার একটু কাছে গিয়ে বসে। আর সে দেখতে পায় দরবেশ বাবার মাথার উপর কিছু পাতা পড়ে রয়েছে। এটা দেখে সুজন খুব আলতো হাতে দরবেশের মাথার উপর থেকে সেই পাতাগুলো সরিয়ে দেয়। এরপর আবারও সেই দরবেশের সামনে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর দরবেশ চোখ খুলে দেখতে পায় একজন বালক তার সামনে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি এখানে কেন বসে আছো? কি চাই তোমার? সুজন দরবেশের কথা শুনে খুব খুশি হয়। সে অতি সম্মানের সাথে বলে, বাবা, আমি জীবনে কখনো দরবেশ দেখিনি, আজ প্রথম দেখলাম, তাই আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আমি মাকে রেখে নগরে কাজের সন্ধানে যাচ্ছি। দোয়া করবেন যেন আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি আর ভালো আয় রোজগার করতে পারি। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। তুমি জীবনে সফল হবে। আর চিন্তা করো না, তোমার জন্য খুবই রূপবতী এবং গুণবতী এক জীবন সঙ্গী তোমার জন্য অপেক্ষা করছে। নগরে গেলে তার সাথে তোমার দেখা হবে এবং তোমার জন্য তার স্বভাব সে পরিবর্তন করতে রাজি হবে। তুমি সব সময় তার পাশে থেকো আর তোমার বাবাকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করো। দরবেশের মুখ থেকে সুজন তার বাবার কথা শুনে অনেক আনন্দিত হয়ে যায়। সুজন দরবেশকে কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু তার আগে দরবেশ সুজনকে থামিয়ে দিয়ে আবার ধ্যানমগ্ন হয়ে যায়। সুজন দরবেশের ধ্যানভঙ্গ না করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে তান্ত্রিকের সেই অন্ধকার রাজপ্রাসাদে আমরা দ্রবিড় মিয়াকে দেখতে পাই। সে রাজপ্রাসাদের বাহিরে দাঁড়িয়ে চিন্তা করছিল। ঠিক তখন তান্ত্রিক দ্রবিড় মিয়ার কাছে এসে বলে, দ্রবিড় মিয়া, এখান থেকে কিছু দূর দূরে একটা নদী আছে, আর সেই নদীর নিচে মূল্যবান নীল পাথর পাওয়া যায়। তুমি এখন যাবে আর সেখান থেকে সেই মূল্যবান পাথর নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যাই বলবেন আমি তাই করব। এরপর দ্রবিড় মিয়া সেখান থেকে নদীর উদ্দেশ্যে চলে যায়। তখন শিষ্য তাকে জিজ্ঞেস করে, আপনি দ্রবিড় মিয়াকে কেন একা একা এত দূর পাঠালেন?
ওই লোক যদি সেখান থেকে পালিয়ে যায় তখন আমাদের কি হবে? আমি তোদের মেয়ের উপর এমন জাদু করেছি যে সে আর নিজে থেকে তার পুরনো স্মৃতি ফিরে পাবে না। এখন যাও, অন্য কাজে মনোযোগ দাও, হাতে বেশি সময় নেই আমাদের। রাজপ্রাসাদে রাজামশাই রাজবৈদ্যকে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রানী, আমার মেয়েকে ডাকো। আমি কিছু সময়ের জন্য রাজ্যের বাইরে যাব, আর যাওয়ার আগে আমার মেয়ের মুখখানা দেখতে চাই। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, আর আপনি যাওয়ার আগে বলে যাবেন যেন সে তার মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখে। এরপর রানী রাজকন্যাকে ডাকতে তার কক্ষে যায়। রাজকন্যা তখন বসে বসে বই পড়ছিল। তা কি করছে আমার রাজকন্যা? একা বসে আছে কেন এভাবে? আহা মা, কিছু বলার থাকলে বলে ফেলো। আমি একটা মজার বই পড়ছি, তুমি বিরক্ত করছো। কি বই শুনি? আর আমি কাজের জন্যই এসেছি। তোমার বাবা বাইরে যাবে, রাজ্যের বাইরে কিছু কাজের জন্য। তোমাকে না দেখে তিনি সফরে বের হবেন না। মা, আমি যে বই পড়ছি সেটা একটা করুণ প্রেমের গল্প, তুমি এসব বুঝবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমি এখন বাবাকে বিদায় দিয়ে আসি, আবারও এসে বই পড়তে বসবো। রাজকন্যা তার বাবার সাথে দেখা করতে যায়। রাজকন্যাকে দেখে রাজামশাই খুবই খুশি হয়। আমি জরুরি কিছু কাজের জন্য কয়েকদিন রাজপ্রাসাদে থাকবো না। আমার মিষ্টি মেয়ে, তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর সবাইকে কম বিরক্ত করবে। আর আমি যেন এসে না শুনি তুমি তোমার মায়ের কথা শোনোনি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও, আর খুব তাড়াতাড়ি ফিরে এসো। তোমার কথা খুব মনে পড়বে। রাজামশাই, তাহলে এখন বের হওয়া যাক। এরপর রাজামশাই আর রাজবৈদ্য দরবেশ বাবার খোঁজে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। তারা চলতে চলতে সেই জঙ্গলের কাছে চলে আসে। জঙ্গলে এসে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু সেই দরবেশ বাবা ইতিমধ্যে তার জায়গা পরিবর্তন করে অন্য কোথাও চলে যায়, যে কারণে রাজামশাই তাকে আর কোথাও খুঁজে পায় না। রাজামশাই, আমার মনে হয় উনি ওনার স্থান পরিবর্তন করেছেন। জঙ্গলের অন্য পাশটায় একটু খুঁজে দেখতে হবে। ঠিক আছে, আজ তো বিকেল হয়ে এলো, তাহলে এখানে কোথাও তাঁবুটা নিয়ে আজ রাতটা কাটিয়ে দিই। কাল সকালে না হয় জঙ্গলের ওপাশটায় খুঁজে দেখব। দরবেশ বাবাকে খুঁজে তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আর এদিকে সুজন নগরে পৌঁছে যায় আর তার মালিকের দেওয়া লোকের সাথে দেখা করতে চলে যায়। তোমার নাম কি সুজন? তুমি কি গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, আমার নামই সুজন। আমাকে আমার মালিক আপনার কাছে পাঠিয়েছে। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, চলে আসো। আমি তো তোমাকে আর কাজ দিতে পারবো না। এখানে রাজকুমারের জন্য একজন দেহরক্ষী দরকার। রাজকুমারের যদি তোমাকে পছন্দ হয় তাহলে সে তোমাকে কাজে নেবে। তো বন্ধুরা, রাজকুমারীর দেহরক্ষী হিসেবে সুজন কি কাজ পাবে? আর রাজামশাই কি দরবেশকে খুঁজে তার কাছে ক্ষমা চাইতে পারবে? জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।
ভোর হলেই রাজামশাই এবং রাজবৈদ্য পাহাড়ের অন্য পাশে দরবেশ বাবাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। রাজবৈদ্য, আমাদেরকে এখনই বের হতে হবে। যত দ্রুত সম্ভব সেই দরবেশ বাবাকে খুঁজে বের করতে হবে, আর আমাদের ক্ষমা চাইতে হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আজকের মধ্যেই আমরা দরবেশ বাবাকে খুঁজে বের করব। এরপর তারা দুজন দরবেশ বাবাকে খুঁজতে বের হয়ে যায়। এবার তারা জঙ্গলে অপর পাশ খুঁজতে থাকে এবং কিছু সময় পর তারা দরবেশ বাবাকে খুঁজে পেয়ে যায়। দরবেশ বাবা গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রাজা এবার কোনো ভুল করলেন না। তিনি দরবেশ বাবার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকলেন এবং অপেক্ষা করতে থাকলেন কখন দরবেশ বাবার ধ্যান ভাঙবে। তারা সেখান থেকে নড়লেনও না। আর অন্যদিকে সকাল হতে সিপাহী সুজনের সাথে দেখা করে আর বলে, কাল তো রাত হয়ে গিয়েছিল, সেজন্য আমি রানী এবং রাজকন্যার সাথে তোমাকে দেখা করাতে পারিনি। কোনো সমস্যা নেই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাল আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এখন কাজের একটা ব্যবস্থা হলেই হয়। আমি আপনাকে আর কষ্ট দেব না। শোনো সুজন, এখন আমি তোমাকে রানী এবং রাজকন্যার কাছে নিয়ে যাব। তারা যদি তোমাকে পছন্দ করে তাহলে এখানে তোমার কাজের সুযোগ হবে, না হলে আমার দ্বারা আর কোনো কিছু করা সম্ভব না। সুজন তখন কোনো কিছুই বলে না। সুজন এবং সিপাহী রাজপ্রাসাদের ভিতরে চলে যায়। সেখানে রানী অপেক্ষা করছিলেন। আর তখন সিপাহী রানীর সামনে গিয়ে বলেন, রানীমা, এই হচ্ছে আমাদের এক পরিচিত ছেলে, ওর নাম সুজন। ও সব কাজে পারদর্শী। আমি শুনেছিলাম রাজকন্যার জন্য এক দেহরক্ষী লাগবে। আপনি এই ছেলেকে পরীক্ষা করে দেখতে পারেন। এই ছেলে, এদিকে এসো। আমি তোমাকে বেশি প্রশ্ন করব না, শুধুমাত্র একটাই প্রশ্ন করতে চাই। আমার মেয়ের দেহরক্ষীর কাজ আমি তোমার হাতে কেন দেব? আর আমি তোমাকে কি জন্য বিশ্বাস করব? আমি তো তোমাকে চিনি না। এমন কি গুণ আছে তোমার, বলো? চিন্তা করবেন না রানীমা, আমি একজন সৎ ছেলে। আমার বাবা মা আমাকে কখনো খারাপ শিক্ষা দেয়নি। আমি আমার জীবন দিয়ে হলো আমাকে দেয়া দায়িত্ব পালন করব। আমাকে একবার দায়িত্ব দিয়ে দেখেন, আমি আপনাকে নিরাশ করব না। ঠিক আছে, ঠিক আছে। শুধুমাত্র আমার পছন্দ দিয়ে তো হবে না। যদি রাজকন্যার তোমাকে পছন্দ হয় তাহলে আমরা তোমাকে কাজে রাখবো। আর হ্যাঁ, তোমাকে সব সময় রাজকন্যার পাশে থেকে তাকে সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে। এমনকি তার সব আবদারও তোমাকেই পূরণ করতে হবে। সুজন তখন মাথা নাড়িয়ে সায় দেয়। এরপর সিপাহী রাজকন্যার ঘরে গিয়ে বলে, রাজকন্যা, আপনাকে রানীমা রেখেছেন। আপনার জন্য দেহরক্ষী রাখার ব্যবস্থা করা হয়েছে, এই জন্য আপনাকে ডাকছেন। এত সকাল সকাল আমাকে কি জন্য ডেকেছে? তুমি কি কিছু বলতে পারো? আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রাজকন্যা তখন মনে মনে চিন্তা করতে থাকেন। কোনো দেহরক্ষী ভালো মানেন না। মা প্রতিবার গ্রাম থেকে কি সব লোকেদের ধরে নিয়ে আসেন। এদের কাউকে আমার পছন্দ হয় না। এবারের ছেলেকেও
নিশ্চয়ই আমার পছন্দ হবে না। এই ভেবে রাজকন্যা রানীর সাথে দেখা করার জন্য সেখানে যায়। রাজকন্যা সেই কক্ষে ঢুকেই একটা বোকা ছেলেকে দেখতে পায়। রাজকন্যার সুজনকে দেখে বড্ড মায়া হয়। তখন রাজকন্যা তার সকল অভিমান ভুলে যায়। রাজকন্যা, এই ছেলেকে আমি তোমার দেহরক্ষী হিসেবে রাখতে চাই। তোমার কি একে পছন্দ হয়েছে? আর আমি বলি কি মা, এভাবে তো আর একবার দেখে পছন্দ করা যায় না। তোমার কয়েকদিন সাথে থাকুক, তাহলেই তুমি বুঝতে পারবে। তোমার সব কাজ করুক, এরপর না হয় তুমি সিদ্ধান্ত নেবে তোমার পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে মা, কয়েকদিন না হয় এই ছেলে আমার দেহরক্ষী হিসেবে কাজ করুক, এরপর আমি কাজ দেখে সিদ্ধান্ত নিব একে আমার দেহরক্ষী হিসেবে রাখবো কিনা। এই বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয়। দরবেশ বাবা চোখ খুলে রাজা এবং রাজবধূকে দেখতে পায়। কি হয়েছে তোমার? এখানে কেন এসেছো? কি চাও আমার কাছে? দরবেশ বাবা, রাজ্যের সকল কাজ এবং দৌড়াদৌড়িতে আমি ভুলে গিয়েছিলাম। আমার ভুলের শাস্তি আপনি আমার মেয়েকে দেবেন না। আপনি অনেক বছর আগে আমার মেয়েকে অভিশাপ দিয়েছিলেন যে হবে আমার রাজ্যের ধ্বংসের কারণ। আপনি এই অভিশাপটা তুলে নিন দরবেশ বাবা। আমি যে অভিশাপটা দেই সেটা ফেরত নেওয়ার সাধ্য আমার নেই। এভাবে বলবেন না দরবেশ বাবা। আমার ভুলের জন্য আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার মেয়ের এত বড় ক্ষতি করবেন না। আমি আমার মেয়ের জন্য খুবই চিন্তিত। আমি কোনো উপায় পাই কিনা দেখছি। তুই সামনের পূর্ণিমাতে রাজকন্যা সহ আমার সাথে দেখা করতে আয়। দরবেশ বাবা আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকেন। তখন রাজামশাই আর রাজবধূ কোনো উপায় না পেয়ে ফেরার প্রস্তুতি নেন। আর অন্যদিকে সুজন রাজকন্যা কনকলতার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। রাজকন্যা হঠাৎ ঘর থেকে বের হলে সুজন তার পেছনে পেছনে তাকে অনুসরণ করতে থাকে। এক সময় রাজকন্যা বাগানে চলে যায়। সে সেখানে ফুলের সুবাস নিতে থাকে। এমন সময় রাজকন্যার উপর একটা গাছের ডাল ভেঙে পড়ার উপক্রম হয়। এটা দেখে সুজন তৎক্ষণাৎ তার হাত দিয়ে সেই গাছের ডালটা ধরে ফেলে এবং রাজকন্যার কোনো ক্ষতি হয় না, কিন্তু সুজনের হাত অনেকখানি কেটে যায়। সুজন হাতে একটা কাপড় বেঁধে আবারও রাজকন্যার কক্ষের সামনে পাহারা দিতে শুরু করে। এবং সুজন মনে মনে খুব চিন্তিত থাকে। আজকে কাজের প্রথম দিন আমার, আর আজকেই আমি কি কাজটা করলাম? রাজকন্যাকে রাগিয়ে দিলাম। রাজকন্যা মনে হয় আর আমাকে কাজে রাখবে না। কি যে করি, আমি এত গাধা কেন? হঠাৎ পিছন থেকে সুজন কারো একজনের পায়ে শব্দ পায়। কেউ একজন সুজনের দিকে এগিয়ে আসছে। সুজন ভাবছে, এই বুঝি তাকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দিল। তো বন্ধুরা, সুজনের ভয় কি সত্যি হতে চলল? আর দরবেশ বাবা এই পূর্ণিমার রাতে রাজা এবং রাজকুমারীকে কেন দেখা করতে বললেন? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আল্লাহ হাফেজ।